শীত গ্রীষ্ম বর্ষা বাঙালিদের অন্যতম প্রিয় ডেস্টিনেশন উত্তরবঙ্গ। ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ আপনাদের উত্তরবঙ্গের 3 নাইটস এবং 4 ডেজের এমন এক ট্রিপ বলবে যেখানে আপনারা দেখতে পাবেন পাইন জঙ্গল থেকে শুরু করে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। এমন জায়গায় থাকবেন যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন রূপ আপনারা দেখতে পাবেন। তাছাড়াও রয়েছে পাহাড়ি ঝোড়া থেকে পাহাড়ি চঞ্চলা নদী। তাছাড়াও এই স্থানে আপনারা দেখে নিতে পারবেন ঐতিহাসিক কিছু পুরনো মনাস্ট্রি। ট্রেকিং করে কখনো দেখতে যাবেন ঝর্ণা, কখনো বা জঙ্গলের মধ্যে ট্রেকিং করতে করতে হারিয়ে যাবেন। এরকমই এক স্থান যেখানে পেয়ে যাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এক ঐতিহাসিক বাড়ি, যেখানে উনি রচনা করেছেন অনেক ঐতিহাসিক রচনা। তাছাড়াও এখানে রয়েছে কমলা লেবুর বাগান থেকে সুন্দর চা বাগান। এরকম স্থানে কোথায় কোথায় থাকবেন যেখানে পাবেন বাড়ির আতিথেয়তা, পাবেন ঠিক যেন নিজের এক টুকরো বাড়ি। কি হবে ট্যুর প্ল্যান, কোথা থেকে শুরু করবেন আর কিভাবে শেষ করবেন, খরচাই বা কত, কিভাবে বুক করবেন, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাব উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ যাওয়ার জন্য হাওড়া, শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে রয়েছে অসংখ্য ট্রেন। আমি আজ চলে এসেছি শিয়ালদা স্টেশনে, যাব উত্তরবঙ্গ ট্রেনে করে। ট্যুরিস্ট ডেস্টিনেশন এখন চলে এসছে শিয়ালদা স্টেশনে। এখন বাজে রাত 11:10। আমরা পদাতিক এক্সপ্রেস যেটা ছাড়ে 11:20-তে, সেই ট্রেনে করে আমরা যাব এনজিপি। এনজিপি থেকে আমরা ঘুরবো বেশ কিছু অফবিট স্থান, যেই স্থানগুলো এক একটা কারণে বিখ্যাত। চলুন তবে আজকে রাতে এনজিপি যাচ্ছি, মানে এখান থেকে শিয়ালদা থেকে ট্রেন ধরে কালকে সকালবেলা এনজিপি পৌঁছাচ্ছি। এনজিপি গিয়ে দেখা হচ্ছে কোন কোন সেই স্থান, নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। তাহলে চলুন শুরু করি এনজিপি জার্নি ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে উত্তরবঙ্গের পথে। যথাসময়ে ট্রেন ছেড়ে দিল। ঘুমিয়ে পড়ব আজকের রাত ট্রেনে। সকাল হতে না হতে চা বাগান দেখে আমাদের ট্রেন নির্দিষ্ট সময়ে পৌঁছে গেল নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনের বাইরে এসে আপনারা পেয়ে যাবেন অসংখ্য গাড়ি। সেরকমই একটি গাড়ি আমরা বুক করে নিয়েছিলাম আমাদের পুরো ট্রিপের জন্য। গাড়ি প্রত্যেক দিন ভাড়া নিয়েছিল 3,500 টাকা করে, আর গাড়ির বুকিং নাম্বার আমি দিয়ে দিলাম স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সেও। সেই গাড়ি করে এখন আমরা যাচ্ছি এনজিপি ছাড়িয়ে তিস্তা করোনেশন ব্রিজের দিকে। করোনেশন ব্রিজ পার করার পরেই দেখা পাবেন এক সুন্দর ড্যাম, যা তিস্তা নদীর ওপর অবস্থিত। এই ড্যামের নাম কালীঝোড়া ড্যাম বা কালীঝোড়া ব্যারেজ। কালিম্পং যাওয়ার রাস্তা ধরে কালীঝোড়া ড্যাম অথবা 27 মাইল ড্যাম পেরিয়ে আমরা এখন যাচ্ছি পানবু ভিউ পয়েন্টের দিকে। পানবু ভিউ পয়েন্ট শিলিগুড়ি থেকে মাত্র 1.5 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম। শিলিগুড়ির এত কাছে এত সুন্দর এক স্থান, তা সত্যিই ভাবা যায় না। এখান থেকে পাহাড় শ্রেণী আপনি এত সুন্দরভাবে দেখতে পাবেন যা ভাষায় বর্ণনা করা যায় না। রয়েছে বেশ কয়েকটি ভিউ পয়েন্ট। হেঁটে হেঁটে নিজের মতো করে ঘুরে বেড়ান এই স্থান এবং দেখে নিন প্রকৃতির এক অপরূপ নিদর্শন। পানবু ভিউ পয়েন্ট থেকে একদিকে দেখা যায় তিস্তা নদী, করোনেশন ব্রিজ এবং অন্য দিক থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তার মানে বুঝুন এই স্থান কতটা সুন্দর। আমরা কাঞ্চনজঙ্ঘা 2 চোখ ভরে দেখলাম, আর এখানে রয়েছে একটি শিব মন্দিরও। এই সব কিছু দেখে আবার আমাদের গাড়ি রওনা দিল। আমাদের গাড়ি এখন চলে এসছে
শিলিগুড়ি থেকে ৭৫ কিলোমিটার দূরে কালিম্পং জেলার অন্তর্গত ছোট্ট এক পাহাড়ি গ্রাম, যা ৫,৫০০ ফুট উঁচুতে অবস্থিত। আর এই গ্রামের নাম চারখোল। এখানে চারখোল গ্রামের একদম টপে রয়েছে চারখোল ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখা যায় 180 ডিগ্রি শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর দেখায়, যা আপনারা নিজেরাই দেখুন। নিজেদের মতো করে সারা দিন কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন রূপ উপভোগ করার জন্য আসতেই হবে এই সুন্দর পাহাড়ি গ্রামে, যেই গ্রাম চারখোল। চারখোল ভিউ পয়েন্ট দেখে আমরা চলে আসলাম ছবির মতো সুন্দর এক হোমস্টের সামনে, যেই হোমস্টের নাম চারখোল গ্রুহাম হোমস্টে। চারখোল মোনাস্ট্রির পাশে অবস্থিত এই চারখোল গ্রুহাম হোমস্টে ঠিক যেন পাহাড়ে নিজের একটি বাড়ি, যেখানে রয়েছে বেশ কয়েকটি রুম। ভেতরে প্রবেশ করলে রয়েছে বসার জায়গা, আর এখানে আপনি অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন নিজের মতো করে। রুমগুলো যথেষ্ট সুন্দর, বড় বড় জানলা রয়েছে, দুটো বড় বেড। পুরো হোমস্টে ঘুরে দেখিয়ে এখন একটু ফ্রেশ হয়ে নেব। এখন ফ্রেশ হয়ে যাব লাঞ্চ করতে। গ্রুহাম হোমস্টের লাঞ্চ করার জায়গা হোমস্টের পেছনে, আর লাঞ্চ করতে এসে দেখি এখানে রয়েছে অনেক কিছু পদ। আমরা এখন চলে এসেছি চারখোল গ্রুহাম হোমস্টেতে। সকালবেলায় এনজিপিতে নেমে অনেক কিছু আপনাদের ঘুরে দেখালাম। এখন চারখোল ভিউ পয়েন্ট দেখে আপনাদের হোমস্টেটাও পুরোটা দেখিয়েছি। যেহেতু ভীষণ টায়ার্ড, তাই আপাতত গরম ভাত আর গরম ডাল খেতে চলে এসেছি। এখানে রয়েছে গরম গরম ভাত, ডিমের অমলেট, এটা হচ্ছে আলু আর কুমড়োর তরকারি, এই হচ্ছে ডাল যথেষ্ট ঘন, এটা হচ্ছে আলু মাখা ঝাল ঝাল, এবং এটা হচ্ছে আলু আর বেগুনের তরকারি। লাঞ্চ করে এখন বিশ্রামের পালা। সূর্যি মামা আস্তে আস্তে ডুবে যাবে, তাই আমরাও বিকেলবেলা বেরোলাম হোমস্টে থেকে পুরো গ্রামটা পায়ে ঘুরে হেঁটে দেখব বলে। আমাদের হোমস্টের পাশেই ছিল এখানকার মনাস্ট্রির পাশ দিয়ে রাস্তা চলে গেছে চারখোলের একদম শেষ সীমানায়। সেখানে রয়েছে একটি ভিউ পয়েন্ট। সেই ভিউ পয়েন্টে আমরা এখন চলে এসেছি। এখান থেকে দূরের কাঞ্চনজঙ্ঘা এখন রঙিন আভায় সজ্জিত। সূর্যাস্ত হওয়ার পর ফিরে আসলাম আমাদের আজকের রাতের আস্তানা চারখোল গ্রুহাম হোমস্টেতে, আর এসেই পেয়ে গেলাম গরম গরম চা। চায়ের সঙ্গে খেয়ে নিলাম গরম গরম মোমো। চারখোলে এখন প্রচণ্ড ঠান্ডা, তাই হোমস্টের বাইরে শুরু হলো ক্যাম্পফায়ার করে এখন ডিনারের সময়। দেখুন ক্যাসারোলে করে রুটি দেওয়া রয়েছে, গরম গরম কি সুন্দর সাইজের বড় বড় রুটি। দুটো রুটি নিলাম, আর তার সঙ্গে রয়েছে এখানে একদম এখানকার লোকাল দেখুন চিকেন। কেমন লাগছে? দারুণ তো। আর তার সঙ্গে যারা ভেজ খাবেন তাদের জন্য রয়েছে আলু ভাজা, আর আলু ভাজাটাও কিন্তু একদম গরম এবং কিছুটা দেখেই মনে হচ্ছে ক্রিস্পি। শেষ হলো অফবিট উত্তরবঙ্গ ভ্রমণের প্রথম দিন। আজ আমাদের দ্বিতীয় দিনের শুভারম্ভ। সকাল সকাল গ্রুহাম হোমস্টে থেকে বেরিয়ে যাব কাঞ্চনজঙ্ঘা দেখতে। চারখোল মানেই চারদিকে খোলা কাঞ্চনজঙ্ঘা আর অনেক পাহাড়ের শ্রেণী, যা আপনাকে মুগ্ধ করবেই। সকালবেলার কাঞ্চনজঙ্ঘা একেবারে দুধ সাদা, অপূর্ব এখন কাঞ্চনজঙ্ঘাকে দেখতে লাগছে।
চারখোলে গ্রুহাম হোমস্টেতে থাকতে খেতে খরচা কীরকম বলে দিই। পার হেড 1100 টাকা অফ সিজনে, আর যদি সিজনে বুক করেন তাহলে 1300 টাকা পার হেড ইনক্লুডিং 4 বেলার খাওয়া দাওয়া। তাহলে আর অপেক্ষা কিসের, চলে আসুন চারখোলের গ্রুহাম হোমস্টেতে। আর চারখোলের এই গ্রুহাম হোমস্টে বুকিং করবেন কি করে? চারখোলে গ্রুহাম হোমস্টের বুকিং নাম্বার 7001969592। তাছাড়াও আমি বুকিং নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। চারখোল গ্রুহাম হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন যাব চারখোল থেকে 15 কিলোমিটার দূরে পাইন জঙ্গলে ঘেরা এক সুন্দর স্থান, যার নাম লোলেগাঁও। আমাদের গাড়ি এসে থামলো একটি পাইন জঙ্গলের কাছে। এখান থেকে পায়ে হেঁটে আমরা যাব ক্যানোপি ওয়াক দেখতে। জঙ্গলের বিভিন্ন গাছগাছালি, পুরনো দিনের বড় বড় গাছ পেরিয়ে পায়ে হেঁটে আমরা এখন চলে এসেছি লোলেগাঁওর বিখ্যাত ক্যানোপি ওয়াকের সামনে। এই ক্যানোপি ওয়াক হেঁটে যেতে হবে আপনাকে 180 মিটারের মতো। চারখোল থেকে বেরিয়ে এখন আমরা এগিয়ে চলেছি কালিম্পং শহরের সব থেকে সুন্দর এবং উচ্চতম স্থান ডেলো পাহাড়ের দিকে। আমরা গাড়ি বুক করেছিলাম রোজ 3500 টাকা করে, তবে যদি সিজনে বুক করেন তাহলে এই গাড়ি ভাড়া রোজ পড়বে 4000 টাকার মতো। ডেলো হিল উচ্চতায় 5591 ফুট, যা কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। নির্জন পাহাড়ি পথ, দুদিকে পাইন, ওক, রডোডেন্ড্রনের মতো উঁচু উঁচু গাছের জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছে গেছি ডেলো পার্কে। আর ডেলো পার্কে প্রবেশ করতে হলে আপনাকে কাটতে হবে মাত্র 20 টাকার টিকিট। পুরো পার্কটা ঘুরতে অনেকক্ষণ সময় লাগবে। বেশ কিছু চড়াই উতরাই ভেঙে আপনাকে পৌঁছাতে হবে ডেলো ট্যুরিস্ট লজে, যেটি আদতে WBTDCর প্রপার্টি হলেও বর্তমানে পরিচালনার দায়িত্ব রয়েছে জিটিএর অধীনে। আজকের আকাশ একেবারে পরিষ্কার, তাই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কি সুন্দর এখানকার দৃশ্য! এখান থেকে দেখা যায় দূরবীন দ্বারা দেখা যায় কালিম্পং শহর এবং নিচে সবুজ রঙ্গিত ভ্যালি দিয়ে বয়ে চলেছে সরু ফিতের মতন রঙ্গিত নদীও। ডেলো পার্কে ইচ্ছে হলে প্যারাগ্লাইডিং, হর্স রাইডিংও করতে পারেন। আমরা সেই সব করিনি। ডেলো পার্ক থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আমরা এখন চলে এসেছি এখানকার সায়েন্স সেন্টারে, কালিম্পং সায়েন্স সেন্টারে। কলকাতা সায়েন্স সেন্টারে যারা গেছেন তার থেকে এটা আলাদা কিছু নয়, আলাদা শুধু এখানকার প্রাকৃতিক পরিবেশ। তাই আমরা সায়েন্স সেন্টারে প্রবেশ না করে আরও এগিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের গাড়ি এসে থামল এক সুন্দর স্থানে, যার দুদিকে রয়েছে 3টি বুদ্ধের মূর্তি। এই স্থানের নাম ত্রিরত্ন বুদ্ধ পার্ক। এই স্থান সত্যিই সুন্দর, ছোট ছোট মনাস্ট্রি আর তার সামনে বুদ্ধর বিভিন্ন রূপ। ভালো লাগবে এই স্থানের মাদকতা, আর রয়েছে প্রচুর ফুলের সমাহার। আমরা বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে এগিয়ে চললাম আমাদের গাড়ি এসে থামল একটি বড় বুদ্ধ স্ট্যাচুর সামনে। গাড়ি থেকে নেমে বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে আমরা চলে আসলাম এই স্থান দেখতে। এই স্থানের নাম গুরু পদ্মসম্ভব ভিউ পয়েন্ট। আপার ইচ্ছেতে অবস্থিত এই বুদ্ধ স্ট্যাচু। খুব সুন্দর এই স্থানের পরিবেশ, চারদিকে দৃশ্য, পাহাড়, উপত্যকা, কাঞ্চনজঙ্ঘা সবই এই স্থান থেকে দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। আপনার বেশ অনেকক্ষণ সময় কেটে যাবে এই স্থানে আসলে। বুদ্ধা স্ট্যাচু দেখে আবার উঠে পড়লাম গাড়িতে।
বুদ্ধা স্ট্যাচু পার করে কিছুটা পাহাড়ি রাস্তা যাওয়ার পরে আমাদের গাড়ি এসে থামলো একটি হনুমান মন্দির বা স্ট্যাচুর সামনে। সেখান থেকে পায়ে হেঁটে অনেকটা পথ পেরিয়ে আপনাদের আসতে হবে বিশাল বড় এক হনুমান মন্দিরের সামনে। এই হনুমান মন্দির কালিম্পং বাস স্ট্যান্ড থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। সকালবেলা চারখোল থেকে বেরিয়েছি, বেশ কিছু উল্লেখযোগ্য স্পট আপনাদের দেখালাম, আর আমরা এখন চলে এসেছি কালিম্পং থেকে 31 কিলোমিটার দূরে একটি সুন্দর পাহাড়ি গ্রামে। এই গ্রামের নাম পেডং। পেডংয়ের মূল আকর্ষণ ক্রস হিল, যা ফাদার অগাস্টিন 1882 সালে তিব্বতে যাওয়ার পথে স্থাপন করেছিলেন। পেডংয়ের বিখ্যাত ক্রস হিল দেখে আমরা এখন এগিয়ে যাব আমাদের আজকের রাতের আস্থানা পেডংয়ের অস্মিকা হোমস্টেতে। পেডং অস্মিকা হোমস্টে সত্যি অনন্য সুন্দর। আমরা পৌঁছানোর সাথে সাথে আমাদের অভ্যর্থনা জানানো হলো, আর এই ফাঁকে আমরা একটুখানি আপনাদের ঘুরে দেখাই অস্মিকা হোমস্টের রুমগুলো কীরকম। 3 তলা ছিমছাম একটি হোমস্টে, পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে ঝা চকচকে। আমরা যে রুমটায় ছিলাম সেটা ছিল 4 বেডের রুম। দেখুন কত বড় রুম। রুমের মধ্যে ছিল 2 বড় বড় বেড, ছিল আনুষঙ্গিক জিনিসপত্র, গরম জলের ব্যবস্থা, সঙ্গে ছিল অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। আর আরেকটা যে ভালো জিনিস তা হলো সঙ্গেই ছিল একটি অ্যাটাচড ব্যালকনি, যেখান থেকে দেখা যায় সামনের সিকিমকে। অস্মিকা হোমস্টে বুকিং করবেন কি করে, বুকিং নাম্বার আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, স্ক্রিনেও দেখতে পাবেন বুকিং নাম্বার। এখানে 4 বেলা খাওয়া সমেত আপনাকে ভাড়া দিতে হবে প্রতিজনের মাত্র 1000 টাকা করে অফ সিজনে, আর সিজনে এই ভাড়াটাই পড়বে মাত্র 1200 টাকা। আমরা এখন চলে এসেছি অস্মিকা হোমস্টেতে পেডংয়ে। এখানকার পরিবেশ কেমন তা আপনাদের দেখিয়েছি, কী কী দেখার রয়েছে তাও দেখালাম, আর হোমস্টে কীরকম তাও দেখিয়েছি। আর এখন হয়ে গেছে লাঞ্চের সময়, সকাল সকাল বেরিয়েছি তাই খুব খিদে পেয়ে গেছে। গরম গরম ভাত রয়েছে, এখানে রয়েছে আলু ফুলকপির তরকারি, ধনেপাতা দিয়ে ডাল, ডাল থেকে ধোঁয়া বেরোচ্ছে, এটা দেখে যতদূর মনে হচ্ছে আলু ভাজা, পাঁপড় আর ডিমের কষা। এই সব কিছু খাবো, এখন তো খুব খিদে পেয়েছে তাই তাড়াতাড়ি খাই, খেয়ে বাকি কথা আবার পরে। সুন্দর লাঞ্চ করে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। আস্তে আস্তে সূর্য ডুবে গেল, আর এই দিকে অন্ধকার নেমে আসলো পেডংয়ে। অন্ধকার হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম সেই বারান্দাটায়, যেখান থেকে দেখা যায় সিকিমের জুলুক। সন্ধে হতে না হতেই পেডংয়ে একেবারে ঠান্ডা পড়ে গেছে, জমাটি ঠান্ডা। আর তার মধ্যেখানে চলে এসছে গরম গরম চা এবং পকোড়া। সন্ধে আর একটু হতে শুরু হলো ক্যাম্পফায়ার। ঠান্ডার কামড় আর তার মাঝখানে আগুনের পরশ, এ এক অনন্য অভিজ্ঞতা। অসাধারণ সন্ধেবেলাটা কাটিয়ে নিলাম। ক্যাম্পফায়ার হওয়ার পরেই রাত হয়ে এলো। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30, আর টেম্পারেচার 3 ডিগ্রি সেলসিয়াস। আর আমাদের সময় হয়ে গেছে ডিনারের। ডিনারে কী কী রয়েছে দেখুন, ক্যাসারোলে রয়েছে গরম গরম রুটি, খুললেই দেখুন ধোঁয়া ওঠা রুটি, সুন্দর ছোট্ট ছোট্ট গোল গোল রুটি। আর তাছাড়া রয়েছে স্কোয়াশের তরকারি, চিকেন কষা, এইটা স্পেশালি এক ধরনের নেপালের আচার, আর এবং বেশ কিছু স্যালাড। ডিনার করে ঘুমিয়ে পড়লাম। আজ আমাদের অফবিট উত্তরবঙ্গ ভ্রমণের 3য় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে নিলাম বাইরের পাহাড়। চা খেয়ে ভাবলাম এই পাহাড়ি গ্রামটা একটু পায়ে হেঁটে বেড়াই। এই সেই গ্রাম যেখান দিয়ে আগে যাওয়া যেত সিল্ক রুটে, যেখান দিয়ে একসময় হিউয়েনসাং ভারতবর্ষে এসেছিলেন, যেখানে প্রথম চা চাষ হয়েছিল। এই গ্রামের মধ্যে কী নেই, রয়েছে গোয়ালঘর, গ্রিন হাউস এবং
প্রচুর হরেক রকমের মেডিসিনাল প্ল্যান্ট। চা খাওয়ার পর পেডংয়ের এই স্থানটা অবশ্যই ট্রেকিং করুন। আমরাও ট্রেকিং করছি, তাহলে বুঝতে পারবেন এখানে কত ধরনের মেডিসিনাল প্ল্যান্ট আছে। এখানকার মানুষজন যে প্রকৃতি নির্ভর তা আপনারা আসলে নিশ্চয়ই বুঝতে পারবেন। বিভিন্ন ধরনের শাক, বিভিন্ন ধরনের গাছ, কিছু কিছু আপনাদের দেখালাম, সব দেখানো সম্ভব নয়। বর্ষাকালে পেডং আরও সুন্দর। দেখতে পাবেন পাহাড়ি ছোট ছোট ঝরা, এখন তা প্রায় শুকনো। দেখতে পাবেন জঙ্গলের মধ্যে হয়ে রয়েছে স্কোয়াশও। এখানের গ্রাম এতটাই সুন্দর যে পুরোটা ঘুরে দেখতে বেশ অন্যরকম লাগছিল। রয়েছে এখানে আপেল থেকে কমলা লেবুর গাছও। পুরো পেডং ঘুরে এখন আবার ফিরতি পথে যাচ্ছি অস্মিকা হোমস্টেতে। অস্মিকা হোমস্টেতে এসে লাগেজ গুছিয়ে ফ্রেশ হয়ে নিতে হবে, কারণ এখান থেকে ব্রেকফাস্ট করে রওনা দেবো অন্য গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে দেখতে পেডংয়ে 2 দিন কেটে গেল। সকালবেলা আপনাদের এখানে ট্রেকিং করতে বেরিয়েছিলাম আপনাদের সঙ্গে নিয়ে, সেখানে এত ধরনের মেডিসিনাল প্ল্যান্ট দেখেছিলাম, সত্যি মুগ্ধ হয়েছিলাম। এখন স্নান করে নেবো ব্রেকফাস্টে আমাকে কি কি দিয়েছে দেখুন। এখানে অনেক ধরনের অপশান রয়েছে। এর ভেতরে রয়েছে লুচি, এখানে রয়েছে দেখি কী রয়েছে, গরম গরম ঘুগনি, এখানে রয়েছে রুটি, তন্দুরি রুটি, আর এখানে রয়েছে আলু চোখা। তবে আপনারা হয় রুটি নিতে পারেন বা পুরি নিতে পারেন। আমি আপনাদের অপশান দেখানোর জন্য এতগুলো দেখালাম। অস্মিকা হোমস্টে থেকে বেরিয়ে আসলাম। এখন আমরা যাব পেডং নাম যেখান থেকে হয়েছে সেই গাছটা দেখতে। ভুটানি ভাষায় পে শব্দের মানে পাইন, আর ডং শব্দের অর্থ গাছ। পেডং শহরের মধ্যিখানে রয়েছে একটি 200 বছরের পুরনো বিশাল বড় পাইন গাছ। যেই পাইন গাছ উচ্চতায় প্রায় 30 মিটার আর যার সার্কামফারেন্স 23 ফুটেরও ওপর। তা দেখে আমরা এখন রওনা দেব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। অফবিট উত্তরবঙ্গ ভ্রমণের প্রথম দুরাত আমরা কাটালাম কালিম্পংয়ের 2 স্থান চারখোল এবং পেডংয়ে। আজ আমরা যাব কার্শিয়াংয়ে। কার্শিয়াং যেতে হলে জঙ্গল পেরিয়ে আপনাকে যেতে হবে তিস্তা নদীর পাশ দিয়ে। বড়ই সুন্দর লাগবে এই ভ্রমণ, অনেক দিন মনে থাকবে। আমরা আজ যাচ্ছি কার্শিয়াংয়ের শিটংয়ে। আমরা এখন চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এক স্থানে, যেই স্থানের নাম মংপু। এই মংপুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। 1938 সালের 21শে মে কবি প্রথমবার কালিম্পং থেকে মংপুর সুরেল বাংলোতে আসেন। সেখানে 5ই জুন পর্যন্ত কাটিয়ে তিনি এই ভবনে আসেন এবং এসে 9ই জুন পর্যন্ত থাকেন। তারপর আবার চলে যান কালিম্পংয়ে। এই ভবনই আজ হয়েছে মিউজিয়াম, যেখানে প্রবেশ মূল্য 25 টাকা এবং যেখানে আপনাকে বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন আপনারা প্রবেশ করতে পারবেন। প্রবেশ করার সময় সকাল 9টা থেকে দুপুর 12টা এবং 1টা থেকে বিকেল 5টা অবধি। দ্বিতীয়বার কবি 1939 সালে আসেন এখানে। সেই বছরই আরও একবার আসেন এই বাড়িতে। 1940 সালের 21শে এপ্রিল চতুর্থ এবং শেষবারের মতো কবি আসেন এখানে। কবি বারবার মংপুতে এসছেন তার একান্ত অনুগামী মৈত্রী দেবীর আমন্ত্রণে। লেখিকা এবং ঔপন্যাসিক হিসেবে পরিচিতি মৈত্রী দেবীর। মৈত্রী দেবীর বাবা সুরেন্দ্রনাথ দাশগুপ্ত ছিলেন অধ্যাপক। ওনার সাথে বিয়ে হয় সিংকোনা প্ল্যান্টেশনের চিফ কেমিস্ট মনমোহন সেনের সঙ্গে। সেই কাজের সুবাদেই মৈত্রী দেবী থাকতেন স্বামীর কোয়ার্টারে, আর সেই কোয়ার্টারেই কবিকে তিনি বারবার আমন্ত্রণ করেছেন, যা আজকে ঐতিহাসিক রবীন্দ্র ভবন। আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বাড়িতে এতক্ষণ সময় কাটিয়ে হারিয়ে গেছিলাম অন্য জগতে। আমাদের গাড়ি চড়াই উতরাই পেরিয়ে এসে থামল একটি পাহাড়ি নদীর সামনে। দুদিকে দুটি পাহাড়, মাঝখান দিয়ে একটি নদী বয়ে গেছে। জায়গাটা বড়ই সুন্দর। এই স্থানের নাম
যোগীঘাট। প্রায় ৩৫০০ ফুট উচ্চতায় অবস্থিত যোগীঘাট কার্শিয়াং পাহাড় এবং মংপু পাহাড়কে যুক্ত করেছে এই যোগীঘাট। আর গ্রামের পাশ দিয়ে কুলকুল করে বয়ে চলেছে রিয়াং নদী, অপূর্ব সুন্দর রিয়াং নদী, সদা চঞ্চল রিয়াং। উত্তরবঙ্গের এই পাহাড়ি নদীগুলো কিন্তু খুব সুন্দর। ছোট ছোট ঝোড়া দিয়ে পাহাড়ের পাথরের গা দিয়ে এই নদীগুলি বয়ে চলে। বর্ষাকালে এর রূপ ভয়ঙ্কর হলেও সারা বছর বাকি সময় কিন্তু খুব সুন্দর, খুব মিষ্টি, খুব স্নিগ্ধ। আমরাও এখানে অনেকক্ষণ সময় অতিবাহিত করেছিলাম। যারা ফটো লাভার, যারা ছবি তুলতে ভালোবাসেন, তাদের এই স্থান কিন্তু ভীষণই ভালো লাগবে। যোগীঘাটের নৈসর্গিক দৃশ্য অপরূপ সুন্দর। দূরে দেখা যাচ্ছে রিয়াং নদী, আর আমরা যেই ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি তার পাশে রয়েছে পুরনো দিনের কাঠের ব্রিজ। দুদিকে দুটি পাহাড় আমরা আগেই বলেছিলাম, আর এখানে দাঁড়িয়ে আপনাদের অনেক সময় কেটে যাবে। আমরা যোগীঘাট পেরিয়ে রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গাড়ি অনেকটা চড়াই পেরিয়ে এসে থামলো এক অনন্য সুন্দর ফলস দেখার জন্য। আমরা যাব লেপচা ফলস দেখতে। তবে এখানে একটা মজার ঘটনা ঘটলো। লেপচা ফলস যে আমাদের দেখাতে নিয়ে যাবে সে কিন্তু বিশাল বড় এক মানুষ। তার সঙ্গে আমার হাঁটা শুরু হলো। এখন আমি পার করছি একটি কাঠের সেতু। কি সুন্দর এই স্থানটা, একবার দেখুন। লেপচা ফলস, বাড়ি ধারার মতো অনবরত ঝর্ণা টিপ টিপ করে পড়ছে আমার গায়ে, পাথরের গায়ে। এই স্থান সত্যিই সুন্দর। লেপচা ফলস ঘুরতে আসলে অবশ্যই আমার এই খুদে গাইডকে নিয়ে আসবেন। আপনার খরচা পড়বে মাত্র 50 টাকা। আমরা এগিয়ে চললাম শিটংয়ে। কার্শিয়াং জেলার মহকুমায় অবস্থিত লেপচা গ্রাম শিটং, যার উচ্চতা 4000 ফিট। আর এই শিটং বিখ্যাত কমলা লেবুর জন্য। আমরা শিটংয়ে আজকে থাকব এক অনন্য সুন্দর হোমস্টেতে। যেই হোমস্টের নাম কি জানেন? সেই হোমস্টের নাম শিটং সাইলেন্ট ভ্যালি হোমস্টে। আমি যেই রুমটায় প্রবেশ করছি, রুমের ইন্টেরিয়ার দেখুন কত সুন্দর। এখানে ছিল দুটো খাট, একটি ডবল বেডেড, একটি সিঙ্গেল বেডেড, আর সঙ্গে ছিল অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, যেখানে ছিল গরম জলের সুব্যবস্থা। এই হোমস্টের বুকিং নাম্বার আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। যদি আপনারা অফ সিজনে ঘুরতে আসেন, ভাড়া দিতে হবে 1200 টাকা প্রতিজনের, সঙ্গে 4 বেলা খাওয়া দাওয়া। আর যদি সিজনে আসেন তারা ভাড়া পড়বে 1400 থেকে 1500 টাকা প্রতিজনের মাত্র। এখন পৌঁছে গেছি শিটংয়ের সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে। হয়ে গেছে লাঞ্চের সময়। সকালবেলা থেকে বেরিয়ে অনেক কিছু আপনাদের ঘুরে দেখিয়েছি, ঐতিহাসিক, প্রাকৃতিক সব কিছু। এখন খুব খিদে পেয়ে গেছে, তাই চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে কী কী রয়েছে? গরম ভাত, ডাল, আলু ভাজা, এখানে রয়েছে বাটার, রয়েছে স্যালাড, স্কোয়াশের তরকারি, বেগুনি এবং ডিমের ঝোল এবং পাঁপড়। তো এই সব কিছু খাবো। খুব খিদে পেয়েছে, তো খেয়ে একটুখানি বিশ্রাম, কারণ এতটা লং জার্নি করে আসতে হয়েছে। লাঞ্চ করে বিশ্রামের পালা। সকাল থেকে বেরিয়ে এত কিছু দেখিয়ে একটু বিশ্রাম নেওয়ার পরে দেখি সূর্য ডুবে গেছে, আর আমাদের শিটং সাইলেন্ট ভ্যালি হোমস্টে আরও রঙিন হয়ে উঠেছে। আর সন্ধ্যের সাথে সাথে চলে আসলো পাকোড়া এবং চা। সন্ধেবেলায় ভেজ পাকোড়া এবং চা খাওয়ার অনুভূতি সত্যিই অনন্য। সাইলেন্ট ভ্যালি হোমস্টের মধ্যে রয়েছে একটি বড় বুদ্ধের মূর্তি, যেই স্থান আমার ভীষণ ভালো লেগেছিল। এখান থেকে দূরের পাহাড়ের গ্রামগুলি জোনাকি পোকার মতো টিম টিম করে দেখা যাচ্ছে। ডিনারে ছিল কষা মাংস, রুটি এবং এক ধরনের ভেজিটেবলস। আর এখানকার স্বাদ সত্যি অনন্য। অসাধারণ লেগেছিল ডিনার খেতে। সুস্বাদু ডিনার খেয়ে এখন ঘুমানোর পালা।
সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমাদের হোমস্টের পেছন থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই এক উপরি পাওনা। চারখোল, পেডং এবং শিটংয়ের যে 3টে হোমস্টেতে আমরা ছিলাম, 3টের বুকিং নাম্বারই একই, কারণ 3জনের ওনারই একজন বাঙালি মহিলা, এবং যার বুকিং নাম্বার আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। শিটং সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে এখন সময় হয়ে গেছে ব্রেকফাস্টের। ব্রেকফাস্টে রয়েছে পুরি, ইচ্ছে করলে আপনারা রুটিও খেতে পারেন, আলুর সবজি এবং ডিম সেদ্ধ। তো এইসব আমরা খাবো, খেয়ে আমরা এখান থেকে বেরোবো, যাব এনজিপির দিকে। যেতে যেতেও অনেক কিছু স্থান রয়েছে, কমলা লেবুর বাগান রয়েছে, চা বাগান রয়েছে আরও অনেক কিছু। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে থেকে। সাইলেন্ট ভ্যালির হোমস্টের মালিক কিন্তু বাঙালি, তাই আপনারা বুকিং করলে দেখবেন উনার আতিথেয়তা। আমরা হোমস্টে থেকে বেরিয়ে এখন হোমস্টের একেবারে কাছে অবস্থিত এক সুন্দর চা বাগানে চলে এসেছি। এই চা বাগানের নাম মহলদিরাম টি এস্টেট। আমরা চলে এসেছি মহলদিরাম টি এস্টেট, যা শিটং 2-এ অবস্থিত। মহলদিরাম টি এস্টেটের পিকচারসুলভ ভিউ আপনাকে মন্ত্রমুগ্ধ করবে। দূরে যত দূর আপনার চোখ যাবে, পাহাড়ের ঢালে ঢালে হয়ে রয়েছে চা, আর চা বাগানের এখানকার সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। এখানে প্রচুর সময় আপনি অতিবাহিত করতে পারবেন, কারণ এই স্থান সত্যি অনন্য। মহলদিরাম টি এস্টেট থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। শিটং বিখ্যাত কমলালেবুর জন্য, তা আপনারা অনেকেই জানেন। এখানকার কমলালেবু সাইজে ছোট, তবে বেশ মিষ্টি। কমলালেবুর গল্প শুনতে শুনতে আমাদের গাড়ি এসে থামলো একটি পাহাড়ি ঢালের কাছে। সেখান দিয়ে পায়ে হেঁটে ফুলঝাড়ু গাছের মাঝখান দিয়ে চলে আসলাম এক শতাব্দী প্রাচীন মোনাস্ট্রির কাছে, যেই মোনাস্ট্রি 200 বছরেরও বেশি পুরনো। মোনাস্ট্রির নাম লোংহো পেলিং গুম্ফা, যা শিটং 1-এ অবস্থিত। এই গুম্ফা 1800 সালের অনেক আগে তৈরি। প্রাচীন গুম্ফা থেকে বেরিয়েই বিপরীতে পাহাড়ের ঢালে রয়েছে আই লাভ শিটং। এখান থেকে গুম্ফা, দূরের পাহাড় আপনারা পাখির চোখে দেখতে পাবেন। ইচ্ছে হলে তুলে নিন বেশ কয়েকটি ছবি। আই লাভ শিটং দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা আই লাভ শিটং দেখে অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম এক প্রাচীন জলাশয় দেখতে, যেই স্থানের নাম নামথিং পোকরি। শেলপু হিলে অবস্থিত একটি প্রাচীন জলাশয়, যা বছরের 6 মাস শুকনো থাকে বর্ষাকাল বাদ দিয়ে। আর এই জলাশয় যাওয়ার পথে আপনারা দেখে নিতে পারবেন পাইন জঙ্গল, পাইন গাছে ঘেরা এক প্রাচীন জলাশয়। সত্যি এই স্থান অপরূপ সুন্দর। আমাদের গাড়ি এখন যাচ্ছে সিংকোনা গাছের মাঝখান দিয়ে। দুদিকে রয়েছে সিংকোনা প্ল্যান্টেশন। সিংকোনা বিখ্যাত কিসের জন্য জানেন? কারণ এই গাছের ছাল থেকে তৈরি হয় কুইনাইন ওষুধ। সিংকোনা প্ল্যান্টেশন দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি এক অনন্য সুন্দর স্থানে, যেই স্থানের নাম অহলদারা 360 ভিউ পয়েন্ট। আমরা চলে এসেছি অহলদারায়, যা 5000 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে রয়েছে সুন্দর চা বাগান, আর চা বাগানের পাশ দিয়ে হেঁটে এগোলেই আপনি দেখতে পাবেন 360 ভিউ। দূরের কাঞ্চনজঙ্ঘা, রয়েছে টেগর রকও, ঠিক যেন রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ রয়েছে এখানে। আমরা এখন চলে এসেছি শিটং অরেঞ্জ গার্ডেনে। গাছে গাছে হয়ে রয়েছে কমলা লেবু। শিটংয়ের এই স্থান বিখ্যাত কমলা লেবুর জন্য। গাছে গাছে হয়ে থাকা এই কমলা লেবু দেখতে হলে আপনাদের আসতে হবে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে, তাহলেই দেখতে পাবেন এই কমলা লেবু। এই কমলা লেবু সত্যি অনন্য। প্রত্যেকটি বাগানে ঢোকার জন্য প্রবেশ মূল্য দিতে হবে 50 টাকা করে। তবে প্রবেশ মূল্য লাগলেও এই দৃশ্য, এই সৌন্দর্য দেখতে হলে, কমলা লেবু ছুঁতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে শিটংয়ের এই কমলা বাগানে। বেশ কয়েক ডজন কমলা লেবু কিনে আমরা রওনা দিলাম
আরেকটি গন্তব্যের উদ্দেশ্যে, যেই গন্তব্য কিন্তু ভীষণই ভয়ঙ্কর। আমাদের গাড়ি এসে থামলো একটি পাহাড়ি ভিউ পয়েন্টের সামনে, যেই ভিউ পয়েন্ট থেকে ওপরের দিকে তাকালে দেখা যাচ্ছে একটি পাথর বেরিয়ে রয়েছে হাওয়ায় ভাসমান যেন। সেই পাথর দেখতে যাব বলে শুরু হলো আমাদের ছোট্ট এক ট্রেকিং। আর এই স্থানের নাম চুচেদুঙ্গা। এই পাহাড়েও সিংকোনা গাছ আপনারা দেখতে পাবেন। বেশ কিছুটা চড়াই উঠে আমরা চলে আসলাম চুচেদুঙ্গার ওপরে। এখান থেকে দূরের দৃশ্য অসাধারণ দেখায়। দেখা যায় পাম্বুদারা, দেখা যায় চারখোল, দেখা যায় কোলাখামও। আর এখানকার নৈসর্গিক দৃশ্য সত্যিই অভূতপূর্ব। চুচেদুঙ্গা থেকে বেশ ভালো দেখায় চারদিক, অনেকটা অহলদারা ভিউ পয়েন্টের মতো। তবে এখানে 360 ভিউ আপনি পাবেন না, পাবেন 180 ভিউ। অহলদারা ভিউ পয়েন্ট এবং তারপরেই এই চুচেদুঙ্গা, এই পুরো সব কিছু দেখে এবার ফেরার পালা। চারখোল, পেডং এবং শিটং নিয়ে আলাদা আলাদা ব্লগ আমি আগেই করেছি। যারা আরও ডিটেলসে জানতে চাইছেন সেই ব্লগের লিঙ্ক আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। 4 ডেজ এবং 3 নাইটসের অফবিট উত্তরবঙ্গ ভ্রমণ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ট্যুরিস্ট ডেস্টিনেশন।